এ চাকর কোন চাকর জানেন? আসিম মুনির, অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনীর উর্দি পরহিত ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি। তাকে নাকি স্বয়ং ডোনাল্ড ট্রাম্প ডেকেছে। ট্রাম্প জানেন যে তিনি তার জীবনের এমন একটা পর্যায়ে এসে চলে গেছেন, যা করতে হবে তাকে সেটা ইতিহাস রচনা করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের চাকর আসিম মুনির পাকিস্তানের সেনা প্রধানকে কেন তলব করে হোয়াইট হাউসে ডাকলেন প্রভু ডোনাল্ড ট্রাম্প? পাকিস্তানে অনেকেই চিড়িয়াখানা দেখতে যায় না, তারা শুধুমাত্র একবার খুলে পার্লামেন্টে কি চলছে দেখে নেয়। অর্থাৎ পাকিস্তানের পার্লামেন্টটা আসলে একটা চিড়িয়াখানা। পারভেজ মুশারফের মতো আসিম মুনির হয়ে যেতে পারেন পাকিস্তানের হর্তা কর্তা বিধাতা। পাকিস্তানের চাকরকে এনেছে হোয়াইট হাউসে, জুতো পালিশ করিয়েছে, ফেরত পাঠিয়ে দিয়েছে। অনেকেই বলছেন, বলুন তো হচ্ছেটা কি? এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকে বলছেন ট্রাম্পের কাণ্ড কারখানা কিছুই বোঝা যাচ্ছে না। আবার অনেকে বলছেন ট্রাম্প তো এভাবেই চলেন, একেবারে ব্যতিক্রমী, নিজের ছন্দে। অনেকে বলছেন এবার নাকি নোবেল পুরস্কার পাওয়ার জন্য সব রকম আয়োজন সম্পন্ন করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ তার নাকি ওই একটা জিনিসই বাকি আছে, অর্থাৎ শান্তির জন্য নোবেল পুরস্কার। আবার অনেকে বলছেন চাকর কেন হোয়াইট হাউসে? বাংলা ছবিটার নাম মনে আছে, বাবা কেন চাকর? ঠিক সেরকম চাকর কেন হোয়াইট হাউসে? আমি ঋতব্রত ভট্টাচার্য আজকের রণক্ষেত্রে সেদিকেই চোখ রাখব। যে কথা আপনাদের বলছিলাম, ডোনাল্ড ট্রাম্প সারাটা জীবন তিনি যে কি করবেন আর করবেন না আশেপাশের লোক কেউ বুঝতে পারেননি। যখন যুব অবস্থায় ছিলেন তখন তো রাজনীতির প্রতি তার কোনো আগ্রহ ছিল না, বরং রাজনীতির ব্যাপারে তিনি একটু নাক সিটকাতেন। বয়স বাড়তেই ভিড়ে গেলেন, রাজনীতিক হলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন। আবার প্রেসিডেন্ট হয়ে পরবর্তী সময়ে নির্বাচনে একেবারে ভরটুপি, কিন্তু তা সত্ত্বেও ক্ষমতা ছাড়তে চাইছিলেন না। জো বাইডেনের সময় বেচারাকে কম মামলা মকদ্দমা পোহাতে হয়নি। আবার প্রেসিডেন্ট হয়ে অনেকে বলছেন তিনি ধরাকে সরা জ্ঞান করছেন। সত্যি কি তাই? অনেকে বলছেন একেবারে তাই। ট্রাম্প জানেন যে তিনি তার জীবনের এমন একটা পর্যায়ে এসে চলে গেছেন, যা করতে হবে তাকে সেটা ইতিহাস রচনা করতে হবে। আর কিছু পাওয়া বাকি নেই, বাকি আছে শান্তি পুরস্কার, অর্থাৎ নোবেল শান্তি পুরস্কার। আর সে দিকেই অর্জুনের চোখ করে এগিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আর সেই কারণেই পাকিস্তানের সেনাপ্রধানের এই সেনাবাহিনীর উর্দি পরহিত ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি আসিম মুনির, তাকে একেবারে চাকর বাকরের মতো ডেকে পাঠানো হলো হোয়াইট হাউসে। কেন হোয়াইট হাউসে ডাকা? এ আবার বড়াই করে বলছে যে তাকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়েছে। আজকে অবশ্যই হাটে হাড়ি ভাঙব, আপনাদের বলবো পাকিস্তানের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের চাকর আসিম মুনির পাকিস্তানের সেনা প্রধানকে কেন তলব করে হোয়াইট হাউসে ডাকলেন প্রভু ডোনাল্ড ট্রাম্প। আপনাদের বিস্তারিতভাবে আজকে ব্যাখ্যা করব। প্রথমেই বলে রাখি, খবরের দিকে একটু চোখ রাখি। আমি এনডিটিভি ওয়ার্ল্ড থেকে উদ্ধৃতি করছি। ট্রাম্প হোস্টস পাকস আসিম মুনির ফর লাঞ্চ, cites this reason for inviting him। অর্থাৎ যে কেন মধ্যাহ্নভোজে লাঞ্চে হোয়াইট হাউসে আসিম মুনিরকে ডাকা হলো। US President Donald Trump on Wednesday praised Pakistan Army Chief Asim Munir for his role in preventing an escalation of the conflict between India and Pakistan as he hosted the latter for a lunch meeting at দ্য হোয়াইট হাউস। অর্থাৎ হোয়াইট হাউসে তাকে ডেকে বলা হয়েছে, ভাই
আমি বলেছিলাম যুদ্ধ বন্ধ করতে, তুমি যুদ্ধ বন্ধ করেছো। এটা হচ্ছে সূত্র মারফত খবর। এবার চলে আসি এর ঠিক উল্টোটা। আসিফ মুনির, তাকে ডাকা হয়েছে। আপনারা সবাই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি এয়ার ডিফেন্স সিস্টেম রেখেছে, এবং যে কোম্পানির এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানে রয়েছে, সেই কোম্পানির সঙ্গে বেশ দহরম মহরম সম্পর্ক রয়েছে কার? স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের। আমাদের কাছে সে ছবি আছে, যেই ছবিতে দেখা যাচ্ছে যে সেই কোম্পানির সিইওর সঙ্গে সেই কোম্পানির একটি অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ছিলেন। আবার নিন্দুকেরা তো অনেক কথা বলেন ওই কোম্পানির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের গভীর সম্পর্ক আছে, কোট আনকোট গভীর সম্পর্ক। দেখুন, আমি তো এই বিষয়টা নিয়ে জানি না, আমি শুধুমাত্র আপনাদের ভাষ্যটা বললাম। কি গভীর সম্পর্ক থাকতে পারে? এক রাষ্ট্রপ্রধান রাজনীতিবিদের সঙ্গে একটি যুদ্ধ অস্ত্র প্রস্তুতকারক একটি কোম্পানির কি সম্পর্ক থাকতে পারেন? আপনারা বুদ্ধিমান, আপনারা আপনাদের মতো বুঝে নিন। প্রসঙ্গ হচ্ছে, অনেকে বলছেন আসিফ মুনিরকে ডেকে জিজ্ঞেস করেছিল যে কেন ভারতের ব্রহ্মাস্ত্র সত্যিকারের ব্রহ্মাস্ত্র হয়ে দাঁড়ালো। গোটা পৃথিবীতে রব পড়ে গেছেন জানেন, যেভাবে ভারত বিশেষ করে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম নড়িয়ে দিয়েছে, সেটা তো সরজমিনে তদন্ত করতে হবে। আবার অনেকে বলছেন যে পাকিস্তানকে অস্ত্র দেওয়ার ব্যাপারে যাতে পাকিস্তানের আর্মি বেঁকে না বসেন, সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে ভাবে যে তোমরা কিন্তু আমাদের চাকর বাকর, সুতরাং চাকর বাকরই থেকো। হ্যাঁ, হয় না যে প্রভু ভক্তির নিদর্শন হিসেবে যাও, আজকে তোমায় লাঞ্চটা খাইয়ে দিলাম, এটাই তোমার জীবনের ভাগ্য, আমার সঙ্গে বসে লাঞ্চ খেয়েছো। Reason I had him here was I wanted to thank him for not going into the war and ending it, Mr. Trump said at the luncheon meeting. অর্থাৎ মধ্যাহ্নভোজের মিটিংয়ে এ কথা নাকি বলেছেন যে তাকে ডাকা হয়েছে একটা কারণে, যে আমি বলেছিলাম যে আমি চাই না যুদ্ধ হোক, তোমাকে ধন্যবাদ যে তুমি আর যুদ্ধে যাওনি, তুমি এটাকে শেষ করে দিয়েছো। The lunch meeting was the first time a US president had hosted the powerful head of Pakistan's army. এটা খুব গুরুত্বপূর্ণ। ইতিহাসে এই প্রথম, আপনাদের আমি পরবর্তীকালে ছবি দেখাবো, ইতিহাসে এই প্রথম কোনো সেনাপ্রধানকে হোয়াইট হাউসে ডেকে আপ্যায়ন করা হলো, এবং বিশেষ করে পাকিস্তানের কোনো সেনাপ্রধানকে ডেকে আপ্যায়ন করা হলো। Widely regarded as having sway over the country's national security policies at the White House, unaccompanied by senior Pakistani civilian officials. দেখুন, সাধারণত রাষ্ট্রপ্রধানদের ডাকা হয়। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানে কি? পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্রের প্রেসিডেন্ট। ঠান্ডা যুদ্ধের অবসানের পর সোভিয়েত ইউনিয়ন এবং ইস্ট ব্লক, অর্থাৎ ইউরোপের ইস্ট ব্লকের সোশ্যালিস্ট, কমিউনিস্ট, লাল, বামপন্থী, যে নামেই আপনি ডাকুন না কেন, তারা হুড়মুড় করে ভেঙে পড়ার পর ঠান্ডা যুদ্ধের অবসান হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানে অনেকেরই মতে গোটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। আর সেই ব্যক্তি কেন পাকিস্তানের সেনাপ্রধানকে ডেকে নিলেন? দুটি কারণ হতে পারে, খুব পরিষ্কার দুটি কারণ। ভারতবর্ষের সেনাপ্রধানকে বিদেশের কোনো সেনাপ্রধান ডাকলে সে যেতে পারবে? এটাই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, আর এটাই হচ্ছে ভারতবর্ষ। আমাদের এখানের সেনাপ্রধান তিনি যাবেন কি যাবেন না, সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং অবশ্যই মাননীয় প্রতিরক্ষামন্ত্রী এবং ক্যাবিনেট ঠিক করবে, এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদনও দরকার হতে পারে, কারণ এই ধরনের ঘটনা ঘটে না। অর্থাৎ আমি কাউকে না ডেকে সেনাপ্রধানকে ডাকলাম আর সেনাপ্রধান হোয়াইট হাউসে চলে গেল, এটা হয় না, পাকিস্তানে হয়। তার কারণ শাহবাজ, তিনি অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী অত্যন্ত দুর্বল চেতা মানুষ। পাকিস্তানের ক্যাবিনেটে যারা রয়েছেন পাকিস্তানের মানুষই বলেন এরা সব জোকার, মানে সব মিলিয়ে ওদের গণতন্ত্রে
প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে যে ক্যাবিনেট আছে একটা চিড়িয়াখানায় যাদের আপনারা দেখতে যান ঠিক সেরকম। পাকিস্তানে অনেকেই চিড়িয়াখানা দেখতে যায় না, তারা শুধুমাত্র একবার খুলে পার্লামেন্টে কি চলছে দেখে নেয়। অর্থাৎ পাকিস্তানের পার্লামেন্টটা আসলে একটা চিড়িয়াখানা। হাস্যকর জায়গায় পৌঁছে গেছে। তা না হলে একটা দেশের সেনাপ্রধানকে তলব করলো, সে যে হুকুম মহারাজ বলে গিয়ে হোয়াইট হাউসের স্যালুট ঠুকলো। বুঝতেই পাচ্ছেন সেই দেশের গণতন্ত্রটা এতটাই দুর্বল। ভাবতে খুব খারাপ লাগে জানেন। আমাদের পাশে দুটো দেশ, পাকিস্তান আর বাংলাদেশ, কোনো দিনও গণতন্ত্রের সাবালক হলো না। অথচ ভারতকে দেখুন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমাদের সংবিধান দেখুন, আমাদের গণতান্ত্রিক রীতিনীতি দেখুন। দেখুন মানছি আমাদেরও অনেক ধরনের সীমাবদ্ধতা আছে, এখন অনেক কাজ আমাদের করতে হবে, কিন্তু আমাদের গণতন্ত্র পৃথিবীর বুকে নজির সৃষ্টি করেছে। পৃথিবীর শুধু বৃহত্তম গণতন্ত্র নয়, পৃথিবীর অন্যতম শক্তিশালী গণতন্ত্র। সুতরাং আপনারা ঠিক ব্যাপারটা বুঝতে পারছেন না যে সেনাপ্রধানকে ডাকার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র বুঝিয়ে দিল পাকিস্তানকে, তোমাদের প্রভু কিন্তু আমরাই। লাদেনকে গিয়ে যেমন খতম করে এসেছি অ্যাবাডাবাদে, তোমাদের সেনা শিবিরের নাকের ডগায় গিয়ে অপারেশন চালিয়েছি সারা রাত, তোমাদের জানাইনি। যেমন তোমাদের বিমানবন্দরগুলো এখন আমাদের, ঠিক সেরকমই দরকার হলে সেনাপ্রধান ডেকে নেব, বাড়াবাড়ি করো না, তোমরা আমাদের পায়ের তলায় রয়েছ। পাকিস্তানকে বুঝিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার চলে আসি, I stopped the war. Trump says Pak Army Chief Asim Munir wants him to nominated for Nobel Peace Prize. কে লিখছে? বিটি বিজনেস টুডে। আসল খেলাটা লুকিয়ে আছে এইটুকু অংশের মধ্যে, নমিনেটেড ফর নোবেল পিস প্রাইজ। দেখুন, ডোনাল্ড ট্রাম্প সব পেয়েছে জীবনে, কি চান মুখে বলতে পারবো না, আপনারা তালিকাটা দেখে নেবেন। জীবনে যা চেয়েছে সব পেয়েছে, ধন দৌলত ক্ষমতা এবং অবশ্যই প্রচার, সব পেয়েছেন। বাকি আছে শুধু একটাই, যেটা অর্থ দিয়ে কেনা যায় না, যেটা কেনার জন্য লাগে সুপারিশ, যেটা কেনার জন্য লাগে বিভিন্ন জায়গা থেকে নমিনেশন, আদৌ কেনা যায় না। মানে আমি শব্দটা আপনাদের বলছি, কেনা যায় না, সুপারিশে হয়। সেই রকম একটা অবস্থা তৈরি করতে হয়, তার কারণ তার নাম নোবেল পুরস্কার। মানছি পৃথিবীতে তালিকা যদি দিয়ে দিই, সাহিত্য থেকে শুরু করে, পদার্থবিদ্যা থেকে শুরু করে, রসায়ন থেকে শুরু করে, শান্তি পুরস্কার থেকে শুরু করে, একের পর এক নাম বলে যেতে পারি যাদের নোবেল পুরস্কার পাওয়ার কথা ছিল না। পরবর্তীকালে নোবেল পুরস্কার কমিটি দুঃখ প্রকাশ করেছেন। ফরাসি দেশে মার্সেল প্রুস্ট নোবেল পুরস্কার পাননি। সীমান্ত গান্ধী নোবেল পুরস্কার পাননি। সীমান্ত গান্ধী পাননি। অর্থাৎ এরকম আরো অনেক ব্যক্তিত্ব আছে, আবার অনেক ব্যক্তিত্ব আছে যারা নোবেল পুরস্কার পেয়েছেন, এখন তাদের দেশেই তাদের পোছে না কেউ। আমি আগেও বলেছি, ফরাসি দেশে প্রথম যিনি কবিতার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, ফরাসি দেশে নার্সারি থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত চলে যান, তার কবিতা কেউ পড়ে না, কারণ সেই নোবেল পুরস্কার পেয়েছিল রাজ অনুকূল্যে। ঠিক সেরকম ভাবে ডোনাল্ড ট্রাম্প এমন একটা অবস্থা তৈরি করছেন যে নমিনেশনের পর নমিনেশন যাবে। কে প্রথম নমিনেশন দেবে? অবশ্যই চাকর বাকর কেউ দেবে, এই চাকর হিসেবে ডেকে নেওয়া হয়েছে। তোকে মধ্যাহ্নভোজ খাওয়াচ্ছি, তোর কাজ কি? গিয়ে আমার নামে একটা নমিনেশন দিবি। তাই করেছে, নমিনেটেড। বলছে আসিম মুনির, অর্থাৎ একটা ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি সেনাবাহিনীর উর্দি পড়ে রয়েছে, সে নাকি নমিনেশন দেবে ফর পিস প্রাইজ। According to White House Deputy Press Secretary Anna Kelly, Munir personally urged Trump's nomination for the Nobel Peace Prize, citing his prevention of nuclear war in South Asia. Their meeting, though unofficial, has drawn regional attention, particularly given ongoing tension
ইন দ্য মিডল ইস্ট। অর্থাৎ মধ্যপ্রাচ্যে এখন যে উত্তেজনার পারদ ধীরে 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 বাড়ছে, ঠিক সেই সময় আসিম মুনিরের এই কথা, এবং পরিষ্কার বলে দিচ্ছেন এটা আনঅফিসিয়াল, অর্থাৎ এটা কিন্তু কোনোভাবে লিপিবদ্ধ হবে না, কারণ এ ধরন হতে পারে না। দেখুন, হোয়াইট হাউস, মার্কিন যুক্তরাষ্ট্র, পৃথিবীর প্রথম গণতন্ত্র, সেখানে অনেক রীতিনীতি আছে। ও দেশের গণতন্ত্র গণতন্ত্রের মতোই চলছে। আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা প্রেসিডেন্ট হয়েছেন, যে যেরকমই হন না কেন, একটা জায়গার পর সীমা অতিক্রম করতে পারেন না। কিন্তু এই যে চাকর বাকর, অর্থাৎ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, সে গিয়ে বলে বসলো। কেন মরে বসলো? জল্পনা কল্পনা তুঙ্গে পাকিস্তানেও। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তো রিপোর্ট আছে। আজ বাদে কাল গণতন্ত্র একটু হেললে দুললে পারভেজ মুশারফের মতো আসিম মুনির হয়ে যেতে পারেন পাকিস্তানের হর্তা কর্তা বিধাতা। তার আগে চাকরকে ডেকে একটা বলে দেওয়া হলো, যা বলবো তাই করবি, তাহলে তুই থাকবি। অনেকেই বলছেন এটা, আমি জানি না, আমি তো আর ছিলাম না, আপনারাও ছিলেন না, অনেকে বলছেন। একদম উড়িয়ে দেওয়ার মতো নয়। পৃথিবীর ইতিহাস দেখুন, পৃথিবীর ইতিহাস দেখুন, বারবার এ ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। সুতরাং এটা উড়িয়েও দেওয়া যাবে না। আপনি যে বলবেন ফুৎকারে উড়িয়ে দেবেন, উড়িয়েও দিতে পারবেন না। এবার চলে আসি, হাউ ট্রাম্প ব্যাকড অ্যাওয়ে ফ্রম প্রমিসিং টু এন্ড দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার ইন 24 আওয়ার্স। জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্প। আপনাদের সবার মনে আছে, জেলেনস্কিকে কার্যত বাংলা ভাষায় যাকে বলে হেনস্থা করা হয়েছে হোয়াইট হাউসে। অনেকে বলছেন, ছবি দেখে স্পষ্ট, ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে হোয়াইট হাউসে ডেকে কার্যত হেনস্থা করা হয়েছে। পুতিন তখন হাসছিলেন, কিন্তু তারপর কি হলো? তারপর স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তিনি পুতিনের ব্যাপারে বিরক্ত বুঝিয়ে দিয়েছিলেন, এবং তারপর ইউক্রেন প্রায় হাজার হাজার কিলোমিটার ঢুকে গিয়ে রাশিয়াকে এমন চট মেরে দিয়ে এলো, তাতে তখন বোঝা গেল যুদ্ধ থামার তো কোনো লক্ষণই নেই। 24 ঘন্টার মধ্যে সেই প্রমিস, সেই প্রতিজ্ঞা হাওয়াতে উড়ে গেল, একেবারে জেট প্লেনের মতো উড়ে চলে গেল। বুঝতেই পারছেন? সুতরাং ট্রাম্প কখন কি বলছেন তা থেকে আপনি কিন্তু ভাবতে পারবেন না যে গতি প্রকৃতি সেদিকেই হচ্ছে। অনেকে বলছেন এটা ট্রাম্পের স্টাইল, এটাই তার ম্যানার। During his campaign, Donald Trump said repeatedly that he would be able to end the war between Russia and Ukraine in 24 hours upon taking office. He has changed his tone since becoming president again. অর্থাৎ তিনি বলেছিলেন, না, আমি প্রেসিডেন্টের মসনদে বসলে 24 ঘন্টা সময় লাগবে, রুশ ইউক্রেন যুদ্ধ আমি বন্ধ করে দেব। অথচ তিনি প্রেসিডেন্টে পদে বসে, তার চেয়ারে বসে, গদিতে বসে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। As various US emissaries have held talks looking for an end to the war, both Trump and his top officials have become more reserved about the prospect of a peace deal. Secretary of State Marco Rubio on April 18 suggested the United States might soon back away from negotiation altogether without more progress, adding a comment that sounded like a repudiation of President's old comments. No one saying this can be done in 12 hours, he told reporters. The promises made by presidential candidate are often fallen by the realities of governing. But Trump's shift is noteworthy given his prior term as president and his long histories with both Russian President Vladimir Putin and Ukrainian President Zelensky. দেখুন, একটা কথা আপনাদের বলি, কূটনীতিতে একভাবে খেলে, আবার রাজনীতিতে আরেকভাবে খেলে। অর্থাৎ যখন মসনদে বসার হয়, ভোটে যখন লড়াই হয়, তখন এক কথা বলে, আবার যখন গদিতে বসলো, কেউ গদিতে বসলো, তখন সে বোঝে যে না,
আমি যা বলেছি এখন আমাকে অন্য কথা বলতে হবে, কারণ আমি প্রেসিডেন্টের জুতোতে পা গলিয়ে নিয়েছি। আমাকে সেই পদের মর্যাদা রাখতে হবে, সেই ইতিহাসটাকে ধরে রাখতে হবে। আপনারা জানেন ভারতবর্ষ যারা যারা এই মুহূর্তে নির্বাচিত, যারা যারা নির্বাচিত প্রতিনিধি, তারা মুখে অনেক কথা বলেন। নেতাজির ফাইল আজ অব্দি কেউ বার করতে পারলো না। অথচ দেখুন ভোটের সময় সবাই গলা ফাটিয়ে বলে দেবে নেতাজির ফাইল বার করতে হবে। ঠিক সেরকমই ডোনাল্ড ট্রাম্পও জানেন যে সব সময় এটা সম্ভব নয়। সেই জন্য আগে যা ছিলেন বলেছিলেন 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করে দেবেন, কিন্তু প্রেসিডেন্ট হয়ে পাচ্ছেন না। আবার এখানে অনেকে বলছেন আসলে ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে 24 ঘন্টার মধ্যে না হোক, এমন একটা সময় আবর্ত তৈরি করতে, আবহ তৈরি করতে, যে ঘটনাচক্রে একের পর এক যুদ্ধ তিনি বন্ধ করছেন। তিনি শান্তির দূত হিসেবে ইতিহাসে থাকবেন। দেখুন, প্রেসিডেন্ট পদে এই বয়সে বসার পর ডোনাল্ড ট্রাম্পের একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে নোবেল পুরস্কার। হ্যাঁ, নিশ্চয় সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পাবেন না, পদার্থবিদ্যা বা রসায়নের জন্য নোবেল পুরস্কার পাবেন না, নিদেন পক্ষে অর্থনীতিতেও নোবেল পুরস্কার পাবেন না। তাহলে বাকি রইল কি? একটাই ক্যাটাগরি, শান্তির জন্য। এখন দেখার বিষয় যে সেই নোবেল পুরস্কারটা পান নাকি। একদিকে যেমন চাকর বাকর আসিম মুনিরকে ডেকে পাঠালেন হোয়াইট হাউসে, অন্যদিকে কিন্তু আধ ঘন্টা 30 মিনিটের বেশি সময় ধরে কথা হয়েছে। হিন্দুস্তান টাইমস রিপোর্ট করছে, ইন্ডিয়া হ্যাজ নট অ্যান্ড উইল নট অ্যাকসেপ্ট এনি মেডিয়েশন। PM Modi during 35 minutes call with Trump. Prime Minister Narendra Modi told Donald Trump that Operation Sindoor remains underway and that India will respond to Pakistan's bullet with bombs. পাকিস্তান যদি বুলেট ছোড়ে, জবাব দেব বোমে। যদি তারা বোম ছোড়ে, জবাব দেব ড্রোনে যদি ওরা আক্রমণ করে, জবাব দেব মিসাইলে, আর তারপরটা বুঝে নেব। অর্থাৎ অপারেশন সিন্দুর চলছে। The issue figured in a phone conversation initiated at Trump's request after the two leaders were unable to meet on the margins of the G7 summit in Canada because of the US president's return to US ahead of schedule, Foreign Secretary Vikram Misri said. দেখুন, আমাদের পক্ষ থেকে না, ট্রাম্পের পক্ষ থেকে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছিল, তারপর 35 মিনিট ফোনে কথা হয় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা বলিনি। ইউনুস মিয়াকে দেখেছেন তো বাংলাদেশের, গত 10 মাস ধরে বাংলাদেশের ডিপ্লোম্যাটরা পড়ে রয়েছে হোয়াইট হাউসের পাশে, ফুটপাতের সামনে দাঁড়িয়ে ভিক্ষে করছে যে মিস্টার প্রেসিডেন্ট, আপনি বা আপনার মনোনীত কারোর সঙ্গে একটু দেখা করতে দিন, মোহাম্মদ ইউনুস আসবে। ইউনুস মিয়া লালায়িত, 10 মাসে 11টার উপর দেশ ঘুরে নিল, ইউনাইটেড স্টেটস দেখা করেনি। এখানে এটাই হচ্ছে ভারতবর্ষ। পাকিস্তানের আসিম মুনিরকে দেখেছে চাকর বাকর, বলছে খাওয়া দা, ধন্যবাদ, আমাকে নমিনেশন দিবি, বুঝে গেছিস, সঙ্গে সঙ্গে। এটাই হচ্ছে পারফেক্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। সাপের গালেও চুমু খাবে, ব্যাঙের গালেও চুমু খাবে। পাকিস্তানের চাকরকে এনেছে হোয়াইট হাউসে, জুতো পালিশ করিয়েছে, ফেরত পাঠিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ফোন ভারতকে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কেমন আছেন? হ্যাঁ, পাকিস্তানের একটা চাকরকে ডেকেছিলাম বটে। বুঝতেই পাচ্ছেন আসল ঘটনা কি হয়েছে। During 35 minutes conversation, Modi told Trump that India has never accepted mediation, does not and will never do so. অর্থাৎ ভারত কখনো কারোর মধ্যস্থতাতে বিশ্বাস করেনি, মধ্যস্থতা নেয়নি, মধ্যস্থতার সাহায্য নেয়নি এবং নেবেও না ভবিষ্যতে। আমি এই ছবিটা দেখাচ্ছি, আমার সহকর্মী নারায়ণ এই ছবিগুলো এনেছে। এগুলো একেবারে ইতিহাস থেকে ঢুরে ছবিগুলো নেওয়া। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সবসময় ব্যবহার করে। ব্রিটিশ যেমন পাকিস্তানকে সৃষ্টি করেছিল যাতে ভারতবর্ষকে ভেঙে যাতে কখনোই সুপার পাওয়ার না হয়ে যায়,
আসলে ব্রিটিশরা তো বোঝে, সাম্রাজ্যবাদীরা তো বোঝে যে ভারতবর্ষের মধ্যে সেই ক্ষমতা আছে, ঘুমন্ত দৈত্যের মতো জেগে উঠবে একদিন, সুপার পাওয়ার হবে। সুতরাং সেই সুপার পাওয়ার যাতে এখনই না হয় তাই কেটে দাও, ডানা ছাটো, ডানা ছাটো। পাকিস্তান তো বরাবরই, JF কেনেডি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান, আমি আর পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদের নামই বলছি না, জর্জ বুশ, পারভেজ মুশারফ, ছেড়ে দিন, এসব নাম বলতে হবে না। এরা গণতন্ত্রের হত্যাকারী, এক একজন গণতন্ত্রের হত্যাকারী। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, সেখানে গণতন্ত্র নষ্ট করেছে। আজকে যদি পাকিস্তান আর বাংলাদেশে গণতন্ত্র থাকতো তাহলে এই রকম নির্লজ্জভাবে তারা ভারতের সঙ্গে লড়তে আসতো না। রেগান, দেখুন, নাম বলছি না, এসব মুখগুলো খালি মনে রাখুন। এরা হচ্ছে গণতন্ত্রের হত্যাকারী। আবার কখনো কখনো ফরাসি বিপ্লবের মতো, যারা ফরাসি বিপ্লব করেছিল, নেতৃত্ব দিয়েছিল, তাদেরও রবসপিয়ারের মতো গিলোটিনে মাথা কেটেছে। আসলে আপনাদের যে কথা বলছিলাম, পাকিস্তান এমন একটা দেশ যেখানে গণতন্ত্র নেই, যেখানে সেখানকার সাধারণ মানুষের অধিকার নেই, সেখানকার বিরোধী দলনেতা এবং অবশ্যই প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অবশ্যই একজন অলরাউন্ডার, পৃথিবীর বিশ্ববন্দিত খেলোয়াড়, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খান, তাকে নাকি যৌন নির্যাতন করা হচ্ছে পাকিস্তানের কারাগারে। ভাবতে পারেন? দেশ, গণতন্ত্র, এই রকমই চাকর বাকর দেশ কয়েকটা কিন্তু লাগে, জানেন, রাষ্ট্রপ্রধানদের লাগে এই রকমই চাকর বাকর দেশ। সুতরাং বুঝতেই পাচ্ছেন, হাটে হাড়ি ভেঙে গেল কেন আসিফ মুনির হোয়াইট হাউসে গেল। বাবা কেন চাকর, চাকর কেন হোয়াইট হাউসে। জয় হিন্দ।